ভারতে বসে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সমর্থন করে না দিল্লি। কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ নয়। ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের। সরকারের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু ফেরানোর বিষয় যেটা বলেন এটার উত্তর আমি দিয়েছি এবং এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। জাহিদ মালিক পলক সহ সাবেক ৩ মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আমু, মুজিবুল হক, শাহরিয়ার সহ আরো 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন। র্যাবের আয়নাঘর ছিল, শিকার মহাপরিচালকের। নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারো নির্দেশে আর গুম খুন নয়, বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সার্বভৌমত্ব রক্ষায় দ্রুতই পূর্ণাঙ্গ হবে কক্সবাজারের বিমান ঘাঁটি। যুক্ত হবে কমব্যাট হেলিকপ্টার সহ অত্যাধুনিক যান। যশোরে রাষ্ট্রপতি কুচকাওয়াজে জানালেন বাহিনীর প্রধান। এবং শীতের দাপটে কাঁপছে দেশ। সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়। দুদিন পর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি উল্লেখ করেছেন, দুই দেশের সম্পর্ক কেবলমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গেই সীমাবদ্ধ নয়। এদিকে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সম্প্রতি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠকও করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিস্ত্রি। দুদিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়ও। বিক্রম মিশ্রের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন মিস্ত্রি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি করেন মিস্ত্রি। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই ব্রিফিং। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে 21 থেকে 22 জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। এদিকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ভারত, এমন আশাবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটি বিষয়ে ক্ষোভ থাকলেও আলোচনার দরজা বন্ধ হবে না। অন্যদিকে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সরকারের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। পরোয়ানা জারির পরও ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দিয়ে চলেছেন বিদ্বেষমূলক নানা বক্তব্য।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরকালে শেখ হাসিনার এসব কর্মকাণ্ডের বিষয়ে আপত্তি তুলে ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ। ঢাকা সফর থেকে ফেরার পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এসব আপত্তির কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে কথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। বাংলাদেশের দাবি সেদেশের বৈঠকে তুলে ধরাকে ইতিবাচক হিসাবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারত সরকার পদক্ষেপ নেবে বলেও আশা তার। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, বিতাড়িত শাসককে ভারতে আশ্রয় দেয় সাধারণ মানুষ ক্ষোভ দেখালেও অন্য কোনো বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার দরজা বন্ধ হবে না। বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে হচ্ছে ভারত, ফলে মানুষের মনে একটু ক্ষোভ থাকতে পারে। একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেই। এদিকে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবেন তারা। ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জন বাংলাদেশি জেলেকে ফেরত আনারও উদ্যোগ নেওয়ার কথা জানান সচিব। ভারতের সাথে আলাপ আলোচনা চলছে, আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। 14 ডিসেম্বর 4 দিনের সফরে ঢাকা আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একটি করে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। একটি দ্বিপাক্ষিক চুক্তি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি, আর তাই ন্যূনতম সংস্কার করে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে তিনি জানিয়েছেন, মামলা শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি সরকারকে সহায়তা করবে বলেও জানিয়েছেন ওই দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, প্রবাসে সাংগঠনিক কাজ এবং স্ত্রীর চিকিৎসায় 11 দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিন রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করবে বিএনপি। আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দাবিয়ে রাখার মানসিকতা থেকেই ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে, কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়। আমরা তাদের দায়িত্ব দিয়েছি, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। এদিকে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত যৌথ সভা শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এক উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেন। একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে সার্বজনীন কনসার্ট আয়োজনের কথা জানান এই নেতা। সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী জাহিদ মালেক ও 2 প্রতিমন্ত্রী মির্জা আজম, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের পরিবারের 3 সদস্যকেও আসামি করা হয়েছে। কাজ শুরুর প্রথম দিনই এমন পদক্ষেপ নিয়েছে দুদকের নতুন কমিশন। একই সঙ্গে সাবেক 10 মন্ত্রী, এমপি সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রথম সভায় সাবেক 3 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্য সহ 6 জনের বিরুদ্ধে 6টি মামলা করল দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। কমিশনের প্রথম
সভা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেক, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। সংস্থাটি জানায়, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ৬১,৪২,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করা হয়। জাহিদ মালেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তার ছেলে জনাব রাহাত মালেক, তার বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত মামলা রুজু করা হচ্ছে। অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে ৮,৭৩,০০,০০০ টাকার সম্পদ অর্জন ও ২৫টি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশে টাকা পাচারের অপরাধে সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার বিরুদ্ধে মামলা হয়েছে। অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮,৭৩,৪২,০৪২ টাকা মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠন করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জামালপুর ৩ আসনের সাবেক এমপি এবং সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করে দুদক। মির্জা আজমের বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৭২৫,৪২,০০,০০০ টাকার সন্ধান পেয়েছে দুদক। আসামি মির্জা আজম বিভিন্ন সময়ে বর্ণিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আসামি দেওয়ান আলেয়া মানি লন্ডারিং করে, তারা উভয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এসব মামলায় অভিযুক্ত প্রত্যেককে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দুদক। এছাড়াও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা, শিল্পকলার সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ মোট ৩৮ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ নিষেধাজ্ঞা তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করল র্যাব। একই সঙ্গে নির্যাতিত পরিবারগুলোর কাছে ক্ষমাও চাইলেন বাহিনীটির মহাপরিচালক। দুপুরে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে ডিজি দাবি করেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না র্যাব সদস্যরা। বাহিনীটির বিলুপ্তি নিয়ে চলমান সমালোচনার উত্তরে র্যাব প্রধান বলেছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। অভ্যুত্থানের পর সব সংস্থার মতো র্যাবের নেতৃত্বেও পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কি কি কাজ করলো র্যাব, কতটুকুই বা তাদের উপলব্ধি হলো অতীত নিয়ে, সেসব নিয়েই কারওয়ান বাজারে গণমাধ্যমে কথা বলেন এলিট ফোর্সটির মহাপরিচালক। যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করে নির্যাতিতদের কাছে ক্ষমা চান ডিজি র্যাব। তিনি বলেন, আগামীতে কারো হুকুমে এমন কর্মকাণ্ডে জড়াবে না সংস্থাটি। যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের ৭ খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। উত্তাল জুলাইয়ে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকেও গুলি ছোঁড়ার অভিযোগের দায় আছে র্যাবের কাঁধে। এসব কাজে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা জানান মহাপরিচালক। বলেন, বাহিনীটি নিয়ে অধিকতর তদন্তে সহায়তায় প্রস্তুত তারা। হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে একটি রিট আছে, এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে। গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ
চলতেছে। অতীত কর্মকাণ্ডের দায়ে র্যাবের বিলুপ্তি নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার জবাবে বাহিনী প্রধান বলেন, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব। নিয়মিত অপরাধ দমনের পাশাপাশি জেল পালানো আসামি ধরতেও নিজেদের তৎপরতা তুলে ধরেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রধান। অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হেলমেট বাহিনীর যুগের অবসান হয়েছে মন্তব্য করে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পুলিশ আর কখনো কারো ওপর হামলা করবে না, বাহিনী হবে সুশৃঙ্খল। রাজধানী ক্রাব মিলনায়তনে তিনি জানিয়েছেন, বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষে নগরবাসীর নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না। অফিসাররা তো ডিসিপ্লিন থাকতে হবে, কেন ওনারা হামলা গাম্বা দুর্ব্যবহার এই মানুষের সাথে বা আপনাদের সাথে বা কারোর সাথেই কেন করবেন? হেলমেট বাহিনীর যুগের অবসান ঘটেছে। 16 ডিসেম্বর, 25শে ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্রুতই পূর্ণাঙ্গ করা হবে বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি। বহরে যুক্ত হবে কমব্যাট হেলিকপ্টার সহ অত্যাধুনিক প্রযুক্তির আকাশযান। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেছেন বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। শীতের সকালে প্যারেড গ্রাউন্ডের আকাশে বৈমানিকদের প্রদর্শনী, ছড়াচ্ছে লাল সবুজের আভা। মুক্তিযুদ্ধের সময় মাত্র 3টি বিমান নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এখন আছে 4র্থ প্রজন্মের আকাশযান। যদিও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে এখনও প্রয়োজন বেশ কিছু উন্নত মানের যুদ্ধ বিমান আর প্রতিরক্ষা সরঞ্জাম। বৃহস্পতিবার সকালে যশোরে বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বক্তব্যে বাহিনী প্রধান মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতে কক্সবাজারের ঘাঁটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তরের কথা জানান। বিমান বাহিনীতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। 1971-এর পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে হাসান মাহমুদ খান বলেন, দেশের সার্বভৌমত্বের স্বার্থে হতে হবে আপোষহীন। আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রধান ব্রত। এ সময় 85তম বাফা কোর্সে সোর্ড অফ অনার ও বিভিন্ন পদক পাওয়া ক্যাডেট অফিসাররাও রাখলেন শেষ রক্তবিন্দু দিয়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি। এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে, দেশ ও জাতির সেবা করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। সোর্ড অফ অনার অত্যন্ত সম্মান এবং গৌরবের প্রতীক। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে এই অর্জন করতে পেরে। এই অর্জন আমার একার নয়, এই অর্জন আমার সকল সহকর্মীদের, যারা এই বিগত 3 বছর আমার সাথে ছিলেন। 30 জন জেনারেল ডিউটি পাইলট ও 44 জন গ্রাউন্ড অফিসার সহ মোট 74 জন কমিশন পেয়েছেন এবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজে। একাডেমিতে নীল আকাশ ছিল যাদের পরিধি, এবার তারা নিলেন দেশের আকাশ রক্ষা করবার শপথ। কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলার সার্বভৌমত্ব আর আকাশ সীমা রক্ষায় যুক্ত হলেন আরও 74 জন অফিসার। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, যশোর। মাদার পার্টির আন্ডারে থাকলে সেই ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের কল্যাণ বয়ে আনতে পারে না বলে মন্তব্য করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। হাসনাত বলেন, দলীয় স্বার্থে কাজ করতে গিয়ে ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারে না। এ সময় আন্দোলন পরবর্তী ছাত্র রাজনীতি কেমন হবে তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে। 48-এ কোনো 52-তে কোনো আওয়ামী লীগ নেতার 144 ধারা ভাঙে নাই। 71-এ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। 18-তে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি।
আমরা কোটা সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি। 24-এর আজকে যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটিও কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে, সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সফলতার মুখ দেখেনি। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে গেল 15 বছরে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পাট পণ্য প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন, আবেগ দিয়ে নয় বরং এই পণ্যকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে 6 দিন ব্যাপী আয়োজিত পাট পণ্য মেলা ও আলোকচিত প্রদর্শনীর উদ্বোধনীতে তিনি কথা বলেছেন। এ সময় পাট পণ্যের বহুমুখীকরণে শুধু শৈল্পিক দিক নয় বরং এর ব্যবহার বাড়ানোর উপর তাগিদ দিয়েছেন উপদেষ্টা। পাট খাতের উন্নয়নে সুনির্দিষ্ট সুপারিশ দিলে সরকার সহায়তা করবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও পাটের বাজার অনিয়ন্ত্রিত থাকবে না বলেও আশ্বাস দেন উপদেষ্টা। বিগত স্বৈরাচারী সরকার 15 বছরে এমনভাবে প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এই অবস্থান পরিবর্তন করতে হবে আমাদের সকলে একত্রিতভাবে। আপনাকে নিজের অবস্থান এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ব্যাংক বলেন, রাষ্ট্র বলেন, আপনাকে মূল্যায়ন করার জন্য প্রয়োজন অনুভব করবে। সাপ্লাই ইকোসিস্টেম, এই মৌলিক সমস্যাটাকে সমাধান করার জন্য আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে আমার নিজস্ব যে চিন্তা আছে সেটাকে একসাথে একত্রিত করে আমি প্রতিশ্রুতি দিচ্ছি দ্রুততম সময়ে আমি এটা বাস্তবায়ন করে দেব। এবার বাণিজ্যের খবর। চলতি মাস থেকে ঋণের দায় পরিশোধের শর্ত থাকলেও এখনও চালুই করা যায়নি শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। আয়ত দূরের কথা, প্রতি বছর দেনা পরিশোধে নতুন প্রস্তাবনা দিতে হচ্ছে জাইকাকে। পতিত সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবকে এজন্য দায়ী করে সংশ্লিষ্টদের পরামর্শ, দেশের ভাবমূর্তি ঠিক রাখতে নিতে হবে দ্রুত পদক্ষেপ। সিভিল এভিয়েশন বলছে যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আওয়ামী সরকারের নেয়া মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। অন্যান্য মেগা প্রকল্প আলোর মুখ দেখিয়ে যখন লোকসান গুনছে প্রতি মাসে, তখন উদ্বোধনী ডামাডোলি বাজাতে পারেনি প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 3য় টার্মিনাল। চলতি বছরের অক্টোবর থেকে টার্মিনালটি কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও বাকি রয়ে গেছে কিছু কাজ। টার্মিনালটি নির্মাণে 16,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী টার্মিনালটি ব্যবহার করে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল অক্টোবর, আর ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনায় গলদ দেখছেন খাত সংশ্লিষ্টরা। যে এত বড় ইনভেস্টমেন্ট, এটা চালু না করলে রিটার্নস আনবো কি করে, সেই প্রেশারটা ছিল। কিছুটা অ্যাম্বিশিয়াস ছিল, এর মধ্যেও কোনো সন্দেহ নেই। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে 3য় টার্মিনাল চালু হতে পারে আগামী ডিসেম্বর। প্রস্তাবনায় দেয়া হবে রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ শুরু করার। টোটাল 2.1 বিলিয়নের একটা প্রজেক্ট, এটাকে আমাকে দ্রুত এফেক্টিভলি অপারেশনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা শুরু হবে, প্লাস জায়গার লোনটা তো আমাদেরকে রিটার্ন করতে হবে। অন্য খাত থেকে নয়, আলোচনার ভিত্তিতে নতুন টার্মিনালের আয় থেকেই ঋণ পরিশোধের পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট বলেন, প্যাসেঞ্জার বলেন, 3 দিক থেকে আমাদের এখানে কিন্তু ইনকামের সুযোগ আছে। সো এইটা আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি অনুসারে এই প্রজেক্টটাকে যত দ্রুত পসিবল অপারেশনালাইজ করা। জাইকার বিনিয়োগ করা প্রায় 16,000 কোটি টাকা পরিশোধে বছরে সিভিল এভিয়েশনকে দিতে হবে প্রায় 832 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শীতের দাপটে কাঁপছে দেশ, রাজধানীতেও বইছে হিমেল হাওয়া। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। হঠাৎ ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাল থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশু থেকে 4-5 দিন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ। ঘড়ির কাঁটায় বেলা 8টা। সাধারণত এ সময় সূর্য উঠে গেলেও ঢাকায় বৃহস্পতিবারের সকালে ছিল উল্টো চিত্র। কুয়াশায় ঢাকা চারপাশ। শীতের প্রকোপে অনেকটা জুবুথুবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ ভিড় করেছে বিপাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে আসলে রেডি হইতে পারি না শীতের লাগি, এই জন্য একটু কষ্ট হইতেছে। প্রতি বছর তো কম্বল টম্বল দেয়, বছর দেয়নি শীতের সময়, এখন শীত পড়েছে খুব, আর আজকে আরো বেশি শীত। এই সারা রাত মানে দিন ভরে ময়লা টানি, রাত 12টা 1টা
2টা 3টা পর্যন্ত ময়লা ফালাই আমরা, বহুত কষ্ট করি আমরা শীতের ভিতরে। শীত বেশি পড়ছে আজকের থেকে কালকের থেকে ভালোই, জায়গায় জায়গায় বুড়া মানুষ শীতে আগুন ধরাইতেছে, আগুন তাপাইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা আছি। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেলা 11টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল নগরীতে। এমন পরিস্থিতি দিনভর বিরাজ করতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে খুব বেশি দূরে নেই শৈত্যপ্রবাহ। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। তাপমাত্রা কমার এই ধারা চলবে অন্তত 4 থেকে 5 দিন। আগামী 24 ঘন্টায় টেম্পারেচার একটু ফল করার সম্ভাবনা রয়েছে। 14, 15, 16 এখানে একটা ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি। বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতা 93%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ, বিভিন্ন জেলায় বইছে হিমেল বাতাস। তীব্র শীতে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। আয় কমে যাওয়ায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হেমন্তের বিদায় বেলায় প্রকৃতিতে কনকনে শীত, ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাসের দাপটের পাশাপাশি সূর্যের দেখা মেলা ভার। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা, নামতে থাকে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর প্রভাবে তাপমাত্রা পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে আমরা বাড়াতে পারছি না, হাত পা খুব টাটাচ্ছে। এদিকে হাড় কাঁপানো শীতে বিড়ম্বনায় নিম্ন আয়ের মানুষ। কাজের খোঁজে বাইরে এসেও উপায় দেখছেন না তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল জনগোষ্ঠী। এমন ঠান্ডা প্রচুর ঠান্ডা, হ্যাঁ, বর্তমানে আর কাজ কাম হচ্ছে না, ঢিলঢাল অবস্থা খুব খারাপ, কাজ কাম নাই, খুব দুর্দিন, খুবই দুর্ভোগ। ভাড়া কম হয়েছে, কেউ ঘর থেকে বাড়াতে পারছে না। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওপড়া, নাজিরগঞ্জ নৌরুটে মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে 7 ঘন্টা পর সকাল 9টা থেকে স্বাভাবিক হয় নৌরুটটি। ওমর ফারুক, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। ম্যাচ শেষের আগে বিশেষ ক্ষমতা বলে 39 জনের সাজা মকুব করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া সাজার মেয়াদ কমানো হয়েছে 1,500 অপরাধীর, যেটিকে একদিনের সর্বোচ্চ ক্ষমার রেকর্ড হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউস। ক্ষমাপ্রাপ্তরা মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের সাজা ভোগ করছিলেন। ছেলে হান্টারকে ক্ষমা ঘোষণার 2 সপ্তাহ পর সাধারণ নাগরিকদের সাজা মকুব করলেন বাইডেন। গত জুনে হান্টার বাইডেন বন্দুক রাখা এবং আয়কর ফাঁকের জন্য দোষী সাব্যস্ত হন। সেই সময় বাইডেনের কড়া সমালোচনা করেছিলেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতারা। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতে বসে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সমর্থন করে না দিল্লি। দেশটির সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার আশা উপদেষ্টা। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। এবং র্যাবের আয়নাঘর ছিল শিকার মহাপরিচালকের। নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারো নির্দেশে আর গুম খুন নয়, বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।